পিরিয়ডের ব্যথায় ছটফট করছে ইনা। তখন ছাদ থেকে আরিশের সাথে কিছুক্ষণ কথা বলেন আমার পর ইনা পড়তে বসে। তারপর হঠাৎ পেট ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর বুঝতে পারল তার পিরিয়ড হয়েছে। ইনার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তার এই পিরিয়ডের প্রথম 2 দিন খুব বাজে যায়। পেট ব্যথা তাকে কাতর করে তোলে। তারপরও সে পেইন কিলার খায় না, কারণ এই ব্যথা সাময়িক এবং নির্ধারিত। নারী হয়ে এতটুকু যদি সহ্যই না করতে পারে তাহলে সে কিসের নারী? আর তাছাড়াও এই সাময়িক ব্যথাটা কমানোর জন্য পেইন কিলার খেলে সামনে আসতে থাকে জীবনে নানা সমস্যা দেখা দিবে। তার থেকে ভালো একটু কষ্ট করে না হয় ব্যথা সহ্য করল, কিন্তু বাড়িতে হট ওয়াটার ব্যাগ ও নেই যে পানি গরম করে পেটে ছ্যাঁক দিবে। মধ্যবিত্তদের জন্য এসব বিলাসিতা। তারপর ইনা বুদ্ধি করে পানির বোতলে গরম পানি ভরে একটি গামছা দিয়ে বোতলটা মুড়িয়ে তো আকার পেটে ছ্যাঁক দেয়। আর তাকে প্রত্যেকদিন খরচ বাবদ 20 টাকা দেওয়া হয়। আজকাল 20 টাকা কিছুই না, কিন্তু ইনার জন্য অনেক। তার ভাই বলেছিল তাকে 50 টাকা করে নিতে, কিন্তু একদিনে 50 টাকা করে নিলে 1 মাসে খরচ হবে 500 টাকা। ইনা ভাবল যদি তার পড়ালেখা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ ছাড়াও 1500 টাকা খরচ করে ফেলে তাহলে কি চলবে। তাই সে 20 টাকা করে নেয়, এবং সে মাসের শেষে একবারে তার খরচ নেয়, তাহলে সে 600 টাকা পায়। সেই টাকা দিয়ে অনেক সময় সে গল্পের বই কিনে, এমনকি নিজের কলেজের গাইডও সে বেশিরভাগ নিজের জমানোর টাকা দিয়ে কিনেছে। অনেক সময় চকলেট কিনে। পিরিয়ডের সময় ডার্ক চকলেট খেলে ব্যথাটা কিছু কম লাগে। কিন্তু এবার আর কার সব পরশুদিন অনেকগুলো চকলেট দিয়েছিল যাতে করে ইনাকে আর নিজের টাকা দিয়ে চকলেট কিনতে হবে না। কার মনে মনে অনেক খুশি হলো এবং আরিশকে অনেক ধন্যবাদ জানালো মনে মনে। কিন্তু ব্যথা তো আর উধাও হবে না। তারপর আবার আজকে তার পরীক্ষা দেওয়ার জন্য কলেজে যেতে হবে। ইনা বিরক্ত হয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর আরও কিছুক্ষণ পড়ার টেবিলে বসে থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার মা তাকে গরম পানি করে বোতল একার ভরে তাকে দিল। ইনা বোতলটি পেটের সাথে লাগিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আরিশ তখন রেশমা খানের বাড়িতে চলে গেল। তার মন ফুরফুরে, কারণ সকাল সকাল তার প্রেয়সীর দেখা পেয়েছে। রেশমা খানের ঘর থেকে তার লাগেজ নিয়ে দোতলার তার রুমে চলে গেল। দেখল সব কিছু গোছানো। কথায় আছে টাকা থাকলে সব সম্ভব। আরিশ টাকা দিয়ে লোক আনিয়ে 2টি ফ্ল্যাটের সুন্দরভাবে ফার্নিচার উঠিয়েছে, পর্দা টানিয়ে, প্রয়োজনীয় জিনিস সপত্র দিয়ে গুছিয়ে পুরো 2টি ফ্ল্যাট পরিপাটি করে ফেলেছে। নিজের রুমে গিয়ে শাওয়ার নিল, তারপর রান্নাঘরে চলে গেল। রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় খাবার, ফ্রিজ, মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার সব ছিল সেখানে। আরিশ রান্নাবান্নার কাজে পটু। মাস্টার শেফ লন্ডন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং সে প্রথম হয়েছিল। তখন তার বয়স ছিল 14। এটা ছোটদের মাস্টার শেফ অনুষ্ঠান ছিল। তারপর একবার মাস্টার শেফ ইতালিতেও সে অংশগ্রহণ করে জিতেছিল। তখন তার বয়স 20। সে ছোট থেকেই যখন তার মা রান্না করত তখন দেখত তার বাবা অবসর থাকলে তার মাকে রান্নার কাজে সাহায্য করত। তার বাবা বলতো রান্নার কাজ যে ছেলেদেরও পারদর্শী থাকা উচিত। তার মা যখন অসুস্থ থাকত তখন তার বাবা নিজেই রান্না করত। রান্না করার জন্য মেয়ে থাকলেও নিজেদের খাবার নিজেরা রান্না করে খাওয়ার স্বাদ আলাদা। আর তারা বাঙালি, বাঙালিদের হাতে রান্নার স্বাদ আলাদা। তখন থেকে সে রান্না দেখত এবং মাকে রান্না করার কাজের সাহায্য করত। তাই সে খুব ভালো রান্না করে। লন্ডনে বেশিরভাগ নিজের খাবার নিজেই রান্না করে খেত। তার মা বাবা বাঙালি খাবার খেত। সে ডায়েট করে, তাই ডায়েট রুটিন অনুযায়ী খাবার খায়। আরিশ রান্না করে খাবার খেয়ে একদম পরিপাটি হয়ে নিজের ফ্ল্যাট থেকে বের হলো। তার পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট। তার বেশিরভাগ কাপড় উল্ড মানি ব্র্যান্ড, হসন্ত ড্যার আর রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, যার মূল্য $6,900, বাংলাদেশ 8,44,029 টাকা। আরিশের জন্য এই টাকা কোনো ব্যাপার না। সে নিজের ফ্ল্যাট থেকে বের হয়ে তার মা বাবার ফ্ল্যাটে মা বাবার সাথে কথা বলে ইনাদের বাড়িতে গেল। বিদেশ থেকে আসার পর মন খালি তার ইনু ইনু করে। সে ভাবে কখন সে তার ইনুকে নিজের করে পাবে। আরিশ চলে ইনায়াদের ঘরের উদ্দেশ্যে। আরিশ এসে দরজার সামনে থেকে দেখ ইনা বিছানায় চোখ বন্ধ করে আধশোয়া অবস্থায় বসেছিল এবং গরম পানির বোতল গামছায় মুড়িয়ে নিজের পেটে ধরে রেখেছে। আরিশের বুঝতে দেরি হলো না ইনার কি হয়েছে। সে গলা খাকারি দিয়ে রুমে ঢুকল। ইনা কারোর শব্দ শুনে ভালোমতো বসল। তার মাথার ওড়না ঠিক করল। ঘরের সামনের রুমে বসেছিল এবং দরজা খোলা ছিল বলে সে মাথায় ঘোমটা দিয়ে বসছিল। তারপরও এখন মাথার ঘোমটা ঠিক করল। আরিশ এসে ইনার পায়ের কাছে বসল। ইনা স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, সকালের নাস্তা করছেন? আরিশ হেসে বলল, হ্যাঁ, মাত্র করেই আসলাম। তুমি? ইনা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তার একটা জিনিস খুব ভালো লাগে আরিশ যখন তার সাথে কথা বলে তার মুখে সবসময় হাসি থাকে। ইনার এই হাসিটা খুব ভালো লাগে। আরিশ হাত বাড়িয়ে ইনায়াকে কিছু বলল না।
যত যাই হোক ইনা একজন মেয়ে আর তাদের ভেতরের সম্পর্কটা একটু ভিন্ন। সে চায় না ইনা অস্বস্তি অনুভব বকর, কিন্তু সে তো তার প্রেয়সীকে কষ্ট পেতেও দেখতে পারবে না। আলিশ বলল, আজ তো তোমার পরীক্ষা তাই না? ও কখন যাবে? ইনা বলল, এখন রেডি হয়ে তারপর যাব। আলিশ বলল, আমি বাহিরে অপেক্ষা করছি, তুমি রেডি হয়ে আসো। ইনা বলল, আমার কলেজ একদম কাছে, আমি একাই যেতে পারবো। আলিশ বলল, আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, তোমাকে বলছি। আর আমি গেলে কি কোন সমস্যা? ইনা বলল, না না, সমস্যা হতো। কার যাবে কেন? আপনার যদি কারেন্ট বেশি থাকে তাহলে এই রোদের ভেতর আপনি চাইলে যেতে পারেন আমার সাথে। আমার কোনো সমস্যা নেই। ইনার এই ধরনের কথা শুনে আলিশ শব্দ করে হেসে উঠল। ইনা মুখ ভেঙচি কেটে অন্য রুমে চলে গেল। আলিশ বলল, আমি বাইরে গাড়ি দাঁড়া করাচ্ছি, তুমি আসো। ইনা পাশের রুম থেকে একটু জোরে গলায় বলল, এই একদম না, আমার কলেজে হেঁটে যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। আর রাস্তায় অনেক জ্যাম তো। আকারকে গাড়ি করে গেলে 1 ঘন্টার আগে যেতে পারবো না, তাই গাড়ি বের করার প্রয়োজন নেই। আলিশ কিছু না বলে চলে গেল। ইনার রেডি হয়ে তার মার কাছ থেকে বিদায় নিয়ে পরীক্ষার ফাইল এবং ওয়াটার বোতল নিয়ে রুম থেকে বের হলো। বাড়ির মেইন দরজা খুলতেই দেখলো আরিশ ভাইকে হেলান দিয়ে বসে আছে। ইয়ামাহা আর এক বাইক, কালো রঙের। ইনার খুব পছন্দ হলো। ইনার এমনিতে বাইক খুব পছন্দ, তার গাড়ির প্রতিও অনেক আকর্ষণ। আরিশ ইনয়ার দিকে তাকালো। সে থমকে গেল। এই আরেক রূপ, সাদা রঙের কলেজের জামা, পায়জামা, তার উপর এপ্রন, এবং সুন্দর করে হিজাব পরে নিজেকে কভার করছে ইনা। চোখে চশমা। ইনা বলল, এভাবে কি দেখেছেন? আলিশ বলল, কিছু না, চশমাটা খুলো, হেলমেট পরিয়ে দেই। ইনা চশমা খুলে ফাইলে রাখল। আলিশ খুব যত্ন সহকারে এবং সাবধানতা অবলম্বন করে ইনায়াকে হেলমেট পরিয়ে দিল। তারপর নিজেও হেলমেট পরে নিল। এইসব দৃশ্য বাড়ির অনেকেই দেখছিল এবং জ্বলছিল। ইনা বাইকের পিছনের অংশটা ধরে বাইকে উঠল। আলিশ এবং তার মাঝে কিছুটা দূরত্ব। আলিশ বলল, আমাকে ধরে বসো ইনু। ইনা আরিশের শার্টের কলার শক্ত করে চেপে ধরল যাতে আরিশের গায়ে স্পর্শ না লাগে। আলিশ মুচকি হাসল এবং মনে মনে বলল, আর কিছুদিনের দূরত্ব, খুব শীঘ্রই তোমাকে হালাল ভাবে নিজের করে নিব। তখন আমাদের মাঝে আর কোন দূরত্ব থাকবে না। তোমাকে নিজের সামনে বসিয়ে ঝাপটে ধরে বাইক দিয়ে পুরো শহর ঘুরব। আলিশ ইনায়াকে নিয়ে আস্তে আস্তে বাইকে চালিয়ে যাচ্ছে। ইনা তার শার্টের কলার খামচে ধরে আছে এখনো। যত যাই হোক আরিশ তার জন্য পরপুরুষ। ইসলামের পর পুরুষদের স্পর্শ করা জায়েজ নয়। ইনায় আরিশকে রাস্তা বলে দিচ্ছে। আরিশ সেই অনুযায়ী বাইক চালাচ্ছে। 5 মিনিটের ভিতর তারা ইনার কলেজের গেটের সামনে এসে পড়ল। ইনা বাইক থেকে নামল। আরিশ ইনার কলেজের নাম দেখল, মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ। আরিশ আশপাশ পর্যবেক্ষণ করল। আরিশ আলবস্তে ইনার হেলমেট খুলে দিল। কলেজ ছাত্রীরা যারা কলেজ যাচ্ছিল তারা দেব দেব করে আরিশের দিকে তাকিয়েছিল। এইটা স্বাভাবিক, সুদর্শন যুবককে দেখলে কে না তাকাবে, তাও এই শ্রীপুরের মতো শহরে। এমন সুদর্শন যুবক তো ভাঙ্গা হারিকেন নিয়ে খুঁজলেও কেউ পাবে না। আরিশ হেলমেট খুলে দেওয়ার পর ইনার ফাইল থেকে চশমা বের করে ওকে পরিয়ে দিল। 3তলা ভবন থেকে ইনার গ্রুপের সবাই দেখছে, অর্থাৎ ইনার বান্ধবীরা। ইনার বান্ধবী বলতে ইনা সহ 7 জনের গ্রুপ। তারা হলো সাইমা, সানজিদা, দিনা, আনহা, উষা, সিনথিয়া, সাদিয়া। তারা উপর থেকে দেখে ইনা বলে জোরে ডেকে উঠল। ইনা আর আরিশ একসাথ একার উপরের দিকে তাকালো। তারা তো আরিশকে দেখে হা হয়ে গেল। ইনা বুঝতে পারল তার বান্ধবীদের অবস্থা এবং মনের কথা। সে হাত দিয়ে হাই দিল। তারপর আরিশকে বলল, ধন্যবাদ আপনাকে আমায় পৌঁছে দেওয়ার জন্য। আর নার বাইক আমার খুব পছন্দ হয়েছে। বাইকটা খুব সুন্দর। আরিশ হাসলো আর বলল, আর আমাকে? ইনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? আরিশ আবার তার কথা ফেরালো এবং বলল, তুমি যে বললে আমার বাইক পছন্দ হয়েছে, তো আমাকে পছন্দ হয়নি। ইনা বাক্যহীন হয়ে গেল। এমন ভাবে কি কেউ সরাসরি বলে? সে তো প্রথমে এই কথাটা শুনেছিল, কিন্তু তারপরও না শোনার ভান করে আবার জিজ্ঞেস করে। ভেবেছিল হয়তো আরিশ কথা ঘুরিয়ে ফেলবে, কিন্তু এই লোক তো আরো সুন্দর করে গুছিয়ে কথা বলল। ইনার ভাবনার ছেদ ঘটে আরিশের তুড়ি বাজাতে। আরিশ ইনার সামনে তুড়ি বাজিয়ে বলে, কি এত ভাবছেন ম্যাম? ইনা বলল, কিছু না তো। আরিশ বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। ইনা ভাব নিয়ে বলল, উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসা মানুষকে নিয়ে এত ভাবার সময় নেই আমার, বুঝলেন? আসছি আমি। এই কথা বলে ইনা কলেজের গেটের দিকে এগোতে লাগলো। আরিশ ইনা উত্তর পেয়ে হেসে উঠল। হেলমেট পরা ছিল, যদি হেলমেট পরা না থাকতো নিশ্চিত কলেজের অনেক মেয়ে প্রেমে পড়ে হাবুডুবু খেত। ইনা আবার পিছন ফিরে বলল, এই শুনছেন? আরিশ থমকে গেল। তার পৃথিবী থমকে গেল। এত মিষ্টি কণ্ঠস্বর, এত মধুর ডাক। ইস, এই মেয়ে আমাকে মেরাই ফেলবে। আরিশ ইনার দিকে তাকিয়ে বলল, জি ম্যাডাম বলেন। ইনা বলল, সাবধানে গাড়ি চালিয়ে যাবেন। আর যেহেতু কিছ হ্রস্ব উকার চিনেন না, এদিক সেদিকে যাবেন না। জানেনই তো বাড়ির অনেকেই আপনাকে দেখতে পারে না। আর বাইক আস্তে চালাবেন। এইটা লন্ডন না। এই বলে সে কলেজের ভিতরে প্রবেশ করল।
আরিশ এখনো এভাবেই দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, এই মেয়ে কি জানে তার এই ছোট ছোট কেয়ার অধিকার দেখিয়ে কথা বলা, আমাকে উপেক্ষা করা, এসব এই হ্যাশহারিশ আন্ডারস্কোর ইহতসাম আন্ডারস্কোর খানকে পাগল করে দিচ্ছে। পাথরের ন্যায় শক্ত মানুষকে গলিয়ে পানি বানিয়ে দিচ্ছে। আমি যে ছন্নছা রাহয়ে বয়ে যাচ্ছি ইনু, আমাকে কবে সামলিয়ে নিবে, আমাকে কবে আপন করে নিবে, আমি যে আর এই দূরত্ব সইতে পারছি না প্রেয়সী। আরিশ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর আবার বাইকে উঠে বাইক চালু করল। অথচ এখানে উপস্থিত কত মেয়ে যে এই সুদর্শন যুবকের সাথে একটা আই কন্ট্যাক্ট চেয়েছিল তা এই যুবকের অজানা, আর এই যুবক জানতেও চায় না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আরিশ এক ফার্মেসির সামনে বাইক দাঁড়া করালো। সেখানে থেকে একটা বড় হটওয়াট আকার র বেগ এবং একটি মিনি হট ওয়াটার বেগ কিনে নিল। তারপর দোকানে গিয়ে সব ফ্লেভারের আইসক্রিম বক্স কিনে নিল। তারপর বাড়ি গিয়ে তার বোন এবং বাবা মাকে দিয়ে ইনারগুলো তাল ফ্রিজে রাখল। আরিশের ফোনে একটি এক কার্য এবং একটি ভিডিও এবং একটি লোকেশন আসল। আরিশ মেসেজ এবং ভিডিও দেখে এক ডেভিড হাসি দিল, তারপর লোকেশন অনুযায়ী সেই জায়গায় চলে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অন্যদিকে ইনা কলেজে ঢুকতে না ঢুকতেই অনেক মেয়ে তাকে হ্রস্বই কার জিজ্ঞেস করলো এই ছেলেটিকে। ইনা শুধু জবাবে বলল তার কাজিন। আসলে ইনায়াকে বলতে গেলে কলেজের সবাই চিনে। পড়ালেখায় যেমন তেমন তার মনও খুব ভালো, এবং দুষ্টুমি তো আছেই। ইনা তিনতলা ভবনে চলে গেল। সেখানে তার বান্ধবীরা ছিল। ইনা যেতেই তারা ইনায়কে চেপে ধরল। একজনের এক কথা। ইনা বলল, উফ, তোরা যা ভাবছিস তেমন কিছু না, উনি আমার কাজিন। দিনা বলল, এই একদম মিথ্যা বলবি না, তোকে আমি ক্লাস 4 থেকে চিনি, তোর সব কাজিনকে আমি চিনি, একে তো প্রথমবার দেখছি। ইনা বলল, আরে আমি তো নিজেই চিনতাম না, জানতাম না উনার ব্যাপারে। উনি তো আমার উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসা চাচাতো ভাই। সবাই হা করে তো, আর কি আছে তার দিকে। ইনার কথায় কথায় উগান্ডার শব্দ বলার অভ্যাস। আনহা ইনার মাথা চাটা মেরে বলল, এই চেমরি, আমাদের সাথে নাটক না করে সব সুন্দর করে বল। ইনায় এক দীর্ঘশ্বাস নিল, তারপর তার বান্ধবীদের সব ঘটনা খুলে বলল। তার বান্ধবীরা অবাক হয়ে তার কথা শুনল। তারপর সানজিদা বলল, বইন, এইটা তো পুরো গল্পের কাহিনী। অবশ্য আজ পর্যন্ত এমন গল্প বের হয়নি। তুই এক কাজ কর, তুই এই ঘটনা নিয়ে গল্প লিখ, দুদিনে ভাইরাল হবি। আসলে সানজিদা অনেক গল্প পড়ে, তাই তার কথা এমন। ইনা বলল, তো গল্পের নায়ক না হো উনি, কিন্তু নায়িকা কি হবে তুই? সায়মও বলল, কেন, তুই হবি? ইনা মুখ ভেঙচি কেটে বলল, নার, একার আমার এত শখ নেই নিজের ভাইয়াকে ছায়া বানানো। এসব কাজিন রিলেটেড জিনিস পছন্দ না। তোর ইচ্ছা থাকলে তুই হ। সাদিয়া বলল, শব্দ বুঝলাম, কিন্তু তুই লন্ডন থেকে আসা এই হ্যান্ডসাম যুবককে উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসা ভাই বলছিস? বোন, উগান্ডা আর লন্ডন কি এক? সবাই হাসলো। সায়মা বলল, তোর ওই রিফাত ভাই তোর মাথা খেয়েছে। তোকে উগান্ডার প্রিন্সেস বলার পর থেকে তুই শুধু উগান্ডা উগান্ডা করিস। সবাই সায় দিল সায়মার কথা। ইনা কপালে হাত রেখে বলল, এই রে, আমি তো রিফাত ভাইকে এই সম্পর্কে কিছু বলিনি। একদম ভুলে গিয়েছিলাম, এত ঝামেলার মধ্যে খেয়ালি ছিল না। সবাই হেসে উঠল। উষা বলল, ইনা, যে তোর পেটের ভাত হজম হয়েছে তে, মানে তুই তোর রিফাত ভাইকে কিছু শেয়ার করিসনি, আর তোর পেটের ভাত হজম হবে এইটা অসম্ভব। সবাই আবার হাসল। আসলে ইনার রিফাত ভাই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষদের লিস্ট এক আর মধ্যে একজন পড়ে। এই গল্প তার চরিত্র অপরিহার্য। গল্প পড়তে পড়তে জানতে পারবেন। সিনথিয়া বলল, হেলমেট পরা অবস্থায় তোর চাচাতো ভাইকে অনেক হ্যান্ডসাম লেগেছে। হেলমেট খুলে কি তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে নাকি হিরো আলম? ইনা হাসল। তারপর বলল, না না, হিরো আলম লাগতে যাবে কেন? উনাকে দেখতে একদম ফিকশনাল ম্যান লাগে। যে মেয়ে একবার দেখবে তার প্রেমে পড়ে যাবে, যাকে বলে একেবারে পারফেক্ট ম্যান। সায়মা বলল, তার মানে আমাদের ইনা আপা প্রেমে পড়েছে? সবাই হুই হুই করে উঠল। ইনা একটু রাগ দেখিয়ে বলল, শোন, উনি হ্যান্ডসাম এবং পারফেক্ট বলে যে আমার ওনার প্রেমে পড়তে হবে এমন কোন মানে ন। একারই মানুষ পারফেক্ট হয় না, তাদেরকে নিজের চোখে পারফেক্ট করে নিতে হয়। অবশ্য উনার ব্যবহার অনেক ভালো, কিন্তু আমার এসব পছন্দ না। আমি তো এত গল্প পড়ি, তারপরও কাজিন রিলেটেড গল্প তেমন পড়ি না। কাজিন তো কাজিনই হয়। আর তোরা ভালো করে জানি আমি হাসিনা আন্ডারস্কোর ইফরাহ আন্ডারস্কোর খান দ্বিতীয়বার কাউকে ভালোবাসবো না। আমার এসবে খুব ভয় করে। ভালোবাসা বলতে কিছু হয় কি না তা জানি না। আমি একটা শব্দ মেনে নিয়েছি যে আমি ভালোবাসা ডিজার্ভ করি না। আকার আর উনার এবং আমার যায় না। এবং আমি নিজের সাধ্যকে ভালোভাবে জানি, তাই নিজের সাধ্যের বাইরে আমি যাব না। আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই আমি মেনে নেব। মিছে মিছে কাউকে নিয়ে স্বপ্ন দেখতে চাই না। সবাই চুপ হয়ে গেল ইনার কথা শুনে। সবাই বুঝতে পারল এই কথা তোলা ঠিক হয়নি।
পরীক্ষার ঘন্টা বাজাতে সবাই ক্লাসরুমে চলে গেল। ইনা পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে কথা বলতে বলতে কলেজের গেটের বাইরে আসল। দেখল আরিশ বা একে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। কত মেয়ে যে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তার কোনো মাথা ব্যথা নেই। ইনা তার বান্ধবীদের বিদায় নিয়ে আরিশের কাছে গিয়ে দাঁড়ালো। আরিশ কারোর উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো। ইনাকে দেখতে পেয়ে মুচকি হাসলো। হেলমেট পরা থাকলেও ইনা তার চোখ দেখে বুঝতে পারলো আরিশ হাসছে। ইনা জিজ্ঞেস করলো, আপনি এখানে যে? আরিশ বলল, ভাবলাম যেহেতু আমি পৌঁছে দিয়েছিলাম তাহলে আমিই না হয় নিয়ে যাব। ইনা মজার ছলে বলল, আমাকে নিতে এসেছেন নাকি মহিলা কলেজের মেয়েদের দেখতে এসেছেন? আরিশ হেসে বলল, তুমি থাকতে অন্য মেয়েদের দেখতে যাব কেন? ইনা এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি বললেন? আরিশ একটু খাবড়ে বলল, না মানে বলছিলাম যে তুমি থাকতে আমি কেন মেয়ে দেখব? তুমি তো আছোই মেয়ে খুঁজে দেওয়ার জন্য। ইনা মাথা নাড়ল এবং বলল, কোথায় বলুন? আরিশ কথা কাটিয়ে বলল, পরীক্ষা কেমন দিলে ইনু? উদ্ধৃতি চিহ্ন। ইনা খুশি হয়ে বলল, মনোবিজ্ঞান এবং ইংরেজি যদি আমি কিছু না পড়েও পরীক্ষা দেই তারপরও পাস শিওর। সেই জায়গায় তো পড়ে পরীক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরিশ খুশি হয়ে বলল, যাক তাহলে তো ভালোই। ইনা বলল, কুচু। আরিশ বলল, বাই দা ওয়ে হোয়াট ইজ কুচু? ইনা বলল, আমি বারবার ভুলে যাই আপনি উগান্ডাবাসী। যাই হোক কচু ইংরেজি টারো টারো, কিন্তু বাঙালিরা কচু মানে বেশিরভাগ কিছু না, আই মিন নাথিং বোঝায়। আরিশ বলল, কথায় কথায় উগান্ডার শব্দ বলা কি তোমার স্বভাব? ইনা বলল, স্বভাবের কথা জানি না বাট আই লাইক ইট। আরিশ হাসল, তারপর বলল, কিন্তু কচু বললে কেন? ইনা বলল, সেই লম্বা কাহিনী, এখন এখানে আর যাই হোক বলা সম্ভব নয়। আর তাছাড়াও সবাই ঘুরে ঘুরে আমাদের দেখছে, বিশেষ করে আপনাকে। আরিশ বলল, সবাই আমাকে দেখুক অথবা না দেখুক তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক চশমা খুললেন ম্যাডাম। ইনা চশমা খুলে ফাইলে রাখলো। আরিশ তাকে হেলমেট পরিয়ে দিল। সে নিজে বাইকে উঠল। তারপর ইনা উঠল। আগের মতোই দূরত্ব। আরিশ হঠাৎ জিজ্ঞেস করল, ইনু তোমার কি পেট ব্যথা করছে? ইনা অবাক হলো, তার পেটে ব্যথা করছে। কিন্তু আরিশ কি করে বুঝল? সে বলল, না মানে উই একটু আকটু। আরিশ বুঝল ইনা ইতস্তত বোধ করছে। তাই সে বিনা শব্দে বাইক চালাতে লাগলো। ইনাদের কলেজের সামনে একটা মার্কেট যা নতুন মার্কেট নামে পরিচিত। আরিশ তার সামনে গাড়ি থামালো। তারপর বাইক থেকে নেমে একটা দোকানে গেল। ইনা চুপচাপ দেখছে। তারপর তার জন্য একটি আইসক্রিম নিয়ে এল। আরিশ আইসক্রিম ইনার দিকে বাড়িয়ে দিল এবং বলল, এই নেও খেয়ে নেও তাহলে ভালো লাগবে। চকলেট আনতে চেয়েছিলাম কিন্তু সেদিন যা ভাষণ দিলে এখন চকলেট আনলে বলতে, এসবের কি প্রয়োজন ছিল? বাড়িতে তো আপনার আনা চকলেট এখনো আছে। ইনা হাসলো আর আইসক্রিমটা তার হাত থেকে নেওয়ার জন্য হাত বাড়ালেই আরিশ বলল, এক মিনিট। তারপর সুন্দর করে কোন আইসক্রিমের কাগজ খুলে দিল, তারপর একটা টিস্যু দিয়ে একটুখানি অংশ পেঁচিয়ে দিল যাতে ইনার হাতে আইসক্রিম বলে না লাগে। ইনা অবাক হয়ে দেখছে, কেই কখনো এভাবে তার খেয়াল রাখেনি। হ্যাঁ মা বাবা ভাই রাখে, কিন্তু তারা আপন এইটা স্বাভাবিক। কিন্তু তারা ছাড়া আর কেউ এমন ভাবে তার কেয়ার করেনি, একমাত্র তার স্বপ্নে আসা অচেনা ছায়া ছাড়া। আর এখন আরিশ, তাহলে আরিশই কি? ইনার ভাবনার ছেদ ঘটে আরিশের কথায়। আরিশ বলল, এই নিয়েও এখন খাও তাহলে আর হাত নষ্ট হবে না। ইনা আইসক্রিম নিয়ে খেতে শুরু করলো। আরিশ আবার বাইকে উঠে বাইক চালু করলো। আস্তে আস্তে সে বাইক চালাচ্ছে আর লুকিং গ্লাস দিয়ে ইনার আইসক্রিম খাওয়া দেখছে। তার কাছে এইটা সবথেকে সুন্দর দৃশ্য লাগছে। আরিশ ইনার বাড়ির মেইন গেটের সামনে গাড়ি থামালো। ইনা গাড়ি থেকে নেমে পড়ে। আরিশ ওকে ভিতরে যেতে বলল এবং বলল সে বাইক রেখে তারপর আসছে। ইনা ভিতরে চলে গেল। সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনই তার চাচা ইমন খান বললেন, এইসব বাইরের ছেলেদের দিয়ে বিশ্বাস নেই, ওদের সাথে যেন তোকে আর না দেখি, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ইনা কিছু বলল না, ভয় পায় বিষয়টা এমন না, কিন্তু বয়সে বড় বলে সম্মান করে। আরিশ বাইক রেখে যখন বাড়িতে প্রবেশ করেছিল সে সব শুনে তার মাথায় রাগ উঠে যায়। সে শব্দ করে দরজা খুলে ভিতরে ঢুকে একবার ইনার দিকে রাগী চোখে তাকিয়ে তারপর ইমন খানের দিকে তাকায় এবং তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আওয়াজ নিচে, আপনার সাহস কি করে হলো ইনার সাথে এমনভাবে কথা বলার? ইনা কি আপনার টাকায় খায় নাকি চলে? বরং আপনারাই সারা জীবন ওর বাবার টাকায় চলে এসেছেন, আর এখন ওকে বলছেন আপনার কথায় চলতে। আর আরেকটা কথা, ওর পা কেটে ওর হাতে ধরিয়ে দিবেন। তাহলে শুনে রাখুন ইমন খান, এই হ্যাশারিশ আন্ডারস্কোর ইহতসাম আন্ডারস্কোর খান বেঁচে থাকাকালীন কেউ ইনার উপর হাত তোলা তো দূরের কথা, তার দিকে রাগী চোখে তাকালে তার চোখ তুলে ফেলতে আমি হসন্ত দ্বিতীয় বার ভাবব না। তার জন্য আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি আমার বড় তাই এইবার সম্মান দিয়ে কথা বললাম, তার মানে এই না যে আপনি বারবার পার পেয়ে যাবেন। ইমন খান কিছুটা ঘাবড়ে গেল এবং সুরসুরিয়ে নিজের ঘরে ঢুকে গেল। ইনা আরিশের থেকে চোখ সরাতে পারছে না। তার জন্য এমন কেউ আছে যে প্রতিবাদ করতে পারে, তার জানামতে কেউই নেই। কিন্তু আজ আরিশ তার জানামতকে ভুল প্রমাণিত করে তার জন্য প্রতিবাদ করছে। ইনার চোখে পানি চলে এসেছে।
আরিশ ইনার দিকে রাগী চোখে তাকালেও এখন তার রাগ বরফে পরিণত হয়ে গড়িয়ে পড়ছে ইনার চোখের পানি দেখে। সে তাড়াতাড়ি ইনার কাছে আসে, তারপর বলে, এই ইনু, কি হয়েছে? ভয় পেয়েছ? আমি তো আছি, তাই না? কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না, বুঝলে? তোমার আরিশ তো আছে, তাই না? সব সামলিয়ে নিব ইনু। তুমি শুধু প্রতিবাদী হও। আমি চাই আমার ইনু প্রতিবাদ করুক। কি পারবে না আমার জন্য প্রতিবাদী হতে? ইনা মাথা নাড়ল শুধু, কিছু বলার মতো অবস্থাতে নেই সে। সে বাক্যহীন হয়ে গেছে। এত যত্ন, এত নরম সুরে তাকে সামলানো। ইনার মনে হচ্ছে তার স্বপ্ন থাকে সেই অচেনা ছায়া এসে তাকে সামলাচ্ছে। আরিশ ইনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাহলে নিজের চোখের পানি মুছে ফেল। ইনা হাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। আরিশ মুচকি হেসে বলল, বেস্ট মাই গুড গার্ল। তারপর ইনার মাথার উপর আলগস্তে তার হাত রেখে ইনায়াকে শান তনা দিল এবং উপরে যাওয়ার জন্য ইশারা করল। ইনা উপরের দিকে যেতে লাগল। আরিশ তার দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ তাকে দেখা যায়। তার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং মনে মনে বলল, ওহে আমার ইনু, তুমি এই কঠোর দুনি আর জন্য খুব নরম। তোমাকে যে আরো শক্ত হতে হবে। এত ভালো থাকলে যে পদে পদে তোমাকে ঠকতে হবে, কষ্ট পেতে হবে। সবাই তোমার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলবে। কিন্তু আমি তো এসে গেছি। আমি আর তোমার সাথে অন্যায় হতে দিব না। এক হাতে সব সামলাব এবং অন্য হাতে তোমাকে সাহায্য করব শক্ত হতে, প্রতিবাদী হতে। একদিন তুমি নিজেই নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। আই সোয়ার। তারপর আরিশ তার ফোনে মেসেজ দিয়ে বলল, পরি, কল্পনা অনুযায়ী কাজ শুরু করে দাও। পাখির পাখা অনেক বড় হয়ে গেছে। সেই পাখা দিয়ে আমার জিনিস আঘাত করতে চায়। এখন সেই পাখা ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় হয়ে গেছে। মেসেজ পাঠিয়ে আরিশ এক ডেভিল হাসি দিল।